অংশটি বলেছিলেন যে দেয়ার ওয়ার সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, অর্থাৎ উনি বাংলা পড়িয়ে শুনিয়েছেন আসামিদ্বয়কে যে সম্প্রতি জোরপূর্বক ধর্ষণ করার আলামত ভিকটিম রামিসা আক্তারের দেহে পাওয়া গেছে এবং তার মাথা কাটা এবং অন্যান্য ইনজুরির কারণে এবং এই ধর্ষণের কারণে পরবর্তীতে তার মাথা কাটা হলো, সামগ্রিকভাবে তার মৃত্যুর জন্য এটাই কারণ। এইটা বলার পর মাননীয় ট্রাইব্যুনাল এই ইনক্রিমিনেটিং এভিডেন্সগুলো পড়ে শোনানোর পর আসামিদ্বয়ের নিকট আলাদা আলাদাভাবে জানতে চেয়েছেন যে এই বিষয়ে আপনাদের বক্তব্য কি। সেই ক্ষেত্রে 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা উন্মুক্ত ট্রাইব্যুনালে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। আর দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। তারপরে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20-2 উপধারা অনুসারে যেহেতু আগামী ধার্য তারিখে অর্থাৎ প্রতি কার্যদিবসে মামলার প্রসিডিং কন্টিনিউ করতে হবে, সেই আইনি বাধ্যবাধকতার কারণে আগামীকাল উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন। আর আদালতে আসামিদ্বয় কিংবা সরকার কর্তৃক নিয়োজিত আসামির স্টেট ডিফেন্স লয়ারের পক্ষ থেকে অথবা তাদের মুখ থেকে সাফাই সাক্ষী প্রদান করা হবে এই মর্মে কোনো বক্তব্য দেয়া হয় নাই। আপনারা নিজে শুনেছেন যে প্রথমে 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা বলেছেন যে আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই, এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। কিন্তু আমরা আগেই বলেছি যে রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন সেইটা আসলে আদালতের প্রসিডিংয়ে বিবেচনাযোগ্য বিষয় না। কারণ যদি তিনি 164 ধারার অধীনে দোষ স্বীকার করার সময় ম্যাজিস্ট্রেটের নিকট বলতেন এই নামটি, তাহলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা এই যে ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত 164-এর কপির যে ফটোকপি উনি পেয়ে তদন্তের সময় পর্যালোচনা করেছেন, সেই সময় তিনি ব্যবস্থা নিতে পারতেন। এ থেকে আরেকটা জিনিস প্রতীয়মান হয় যে যারা হেবিচুয়াল অফেন্ডার তারা তদন্তের সময় অথবা বিচারিক যে কোনো পদ্ধতির যে প্রসেস, সেই অর্থাৎ বিচারিক বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বিচারের কার্যক্রমকে ডিলে করা এবং জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা। এইটা আমাদের কাছে তাই মনে হয়েছে, যেহেতু তিনি ম্যাজিস্ট্রেটের নিকট 164 ধারায় জবানবন্দি দেওয়ার সময় অর্থাৎ দোষ স্বীকারের সময় এই নামটি বলেননি। এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে, কারণ ডলার একটি দেশের মুদ্রা এবং অনেক দেশে এটা চলে। কার নাম কি সমাচার ডিটেলস বলতে হয় 164-এ। এই 164-এ যখন ডিটেলস বলবে একটা ব্যক্তি এবং তার ব্যক্তির ঠিকানা সম্পর্কে, তখন আইও পুলিশ রেগুলেশনের 283 রেগুলেশন অনুসারে এই ব্যক্তির সম্পর্কে তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। যেহেতু ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত বিধিবদ্ধভাবে এবং আইন অনুযায়ীভাবে রেকর্ডকৃত 164 অর্থাৎ কনফেশনে, আসামির কনফেশনে এই ধরনের শব্দ নাই। আমি এটা নামও বলবো না, কারণ এটা একটা মুদ্রার নাম। এই নামটি বা এই শব্দটি, নামটি বলতে মুদ্রার নাম, অনেক ক্ষেত্রে ব্যক্তির নামও হতে পারে, বাট আমরা এখানে আইনের ভাষায় বলবো একটি শব্দ। সেই শব্দটি যেহেতু 164-এ নাই, সেহেতু এই বিষয়ে আমাদের বক্তব্য ক্লিয়ার। এটা হলো রেকর্ড বহির্ভূত বিষয় এবং 1 নম্বর আসামির এক ধরনের মামলার সম্পর্কে চতুরতার সহিত এই শব্দটি উচ্চারণ করেছেন। হ্যাঁ, এটা মাপ চাওয়ার বিষয়টা অবশ্যই রেকর্ডেড। আপনারা শুনেছেন যখন তিনি মাপ চেয়েছেন, আমি মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছিলাম যে যেহেতু আসামি মাপ চেয়েছেন, এই বিষয়টি 342 যে ফর্ম আছে, আসামি পরীক্ষার যে ফর্ম, সেখানে নোট ডাউন করার জন্য, এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনাল সে বিষয়টি নোট ডাউন করেছেন। হ্যাঁ, এটা বলেছি যে আগেই যে অপর আসামি স্বপ্না খাতুন অন্যান্য মামলার প্রসিডিং এবং আসামির মতো
যেভাবে নির্দোষ দাবি করেন তিনি সেভাবেই নির্দোষ দাবি করেছেন। এই বিষয়ে শোনেন, আদালতের এখতিয়ার ভুক্ত বিষয় নিয়ে আমি শুধু না, রাষ্ট্রের যে কোনো ব্যক্তি মন্তব্য করতে পারে না। আরেকটি শব্দ আপনি আপনার প্রশ্নে বলেছেন, অ্যাজাম্পশন, অর্থাৎ অনুমান কিন্তু করা যায় না। আদালতের এখতিয়ারের বিষয়ে অনুমান করা যায় না। আমরা আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষ করব, তারপর মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় যে তারিখ নির্ধারণ করবেন সেই তারিখে রায় হইবে। আমরা আশা করব আগামীকাল আমাদের যুক্তিতর্ক শেষ করার এবং এই নারী শিশু নির্যাতন দমন আইনের ২০-২ ধারা অনুসারে পরবর্তী তারিখ নির্ধারণ করবেন মাননীয় ট্রাইব্যুনাল। না, আইনে আপনারা খেয়াল করেছেন, আমি একাধিক দিনে এই কথাটা বলেছি, উন্মুক্ত ট্রাইব্যুনালেও বলেছি যে নারী শিশু নির্যাতন দমন আইন যখন আমাদের সর্বোচ্চ ল মেকিং বডি পার্লামেন্ট এনাক্ট করেছিলেন, তখনই কিন্তু ২০-২ উপধারা এনাক্ট করেছিলেন। হয়তো এই আইনটির চর্চা আমাদের দেশে কম হয়েছে জন্য এটা আপনাদের কাছে বা মানুষের মাঝে একটু মনে হতে পারে দ্রুত, কিন্তু আসলে তা না। এই আইনটির উদ্দেশ্য ছিল যখন কোনো নারী শিশু নির্যাতন দমন আইনের মামলার বিচার শুরু হইবে, ওই আইনেই বলা আছে প্রতি কার্যদিবসে একটানা চলিবে। এবং ওই আইনে আরও একটি কথা বলা আছে যে সেশনস মামলার ন্যায় এই মামলা চলিবে। পার্লামেন্টের যেমন সেশনস ডাকা হলে পার্লামেন্টের সেশনস কিন্তু কন্টিনিউয়াসলি চলে। এই দায়রা মামলা অথবা নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনের মামলা একইভাবে চলার নিয়ম। এ কারণেই দি দেন কনসার্ন যে পার্লামেন্ট ২০০০ সালে নারী শিশু নির্যাতন দমন আইন যখন এনাক্ট করেছেন, তখনই জ্ঞাতসারেই এই মামলাগুলোর দ্রুত বিচারের নিমিত্তে ২০-২ সংযোজন করেছিলেন। এটা দেখেন, এইটা সবসময় আমাদের আইনে একটা ব্যাখ্যা আছে যে একই আইনের মধ্যে দুটো ধারা যদি হয় মানে কন্ট্রাডিক্ট করে, তখন শেষের ধারাটা প্রায়োরিটি পায়। তাহলে এখানে যে দুই ধরনের বক্তব্য দিয়েছে, প্রথমে নির্দোষ পরে দোষী, এই দুই বক্তব্যের মধ্যে আইন অনুসারে পরের বক্তব্যটি প্রাধান্য পায় এবং পরের বক্তব্যটি অ্যাকসেপ্টেবল বেশি হয়। বিষয়টা আমার মনে হয় চলে এসেছে, আর বললাম না। ধন্যবাদ। এই মামলা যেটা আপনারা আজকে কয়েকদিন যাবত আপনারা দেখছেন, যে এই মামলাটি যে রামিসা আক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এই মামলায় সারা দেশবাসী এবং সবাই এই ব্যাপারে খুবই মর্মাহত হয়েছে এবং সরকারও এই মামলাটিকে গুরুত্ব দিয়ে এই মামলাটি জনগণের আকাঙ্ক্ষা এবং এটা একটা বিচার সুষ্ঠু এবং দৃষ্টান্তমূলক যেন একটা বিচার হয়, সেই দিকে সর্বমহল সরকার সহ সর্বমহলও এই ব্যাপারে সহযোগিতা করেছে। আপনারা জানেন যে এই মামলায় ইতিমধ্যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সেখানে সুষ্ঠু তদন্ত করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এই মামলার নতুন আইনের যে বিধান আছে, নারী শিশু নির্যাতন দমন আইনের যে বিধান আছে, সেই বিধান অনুসারেই এটাকে তদন্ত করে একটা রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে এবং চার্জ গঠন করা হয়েছে। পরবর্তীতে সাক্ষীদেরকে সমন দেওয়া হয়েছে। সাক্ষীরা স্বইচ্ছায় আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেছেন এবং এই মামলায় এই আইনে যেটা বলা আছে যে যেদিন থেকে বিচার শুরু হবে পরের দিন প্রত্যেক তারিখ কোর্ট বিচারের জন্য দিন ধার্য করবেন। এই ধরনের একটা আইন আছে আমাদের এই আইনে, এইভাবে বলা আছে। সেই হিসাবে বিজ্ঞ আদালত প্রতিদিন এই তারিখ ধার্য করে মামলাটা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই অনুসারে সাক্ষ্য গ্রহণ করেছেন। আজকে তিনি 342 কার্য সম্পন্ন করেছেন এবং আগামীকাল মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে পাবলিক সাক্ষী যে 9 জন আদালতে সাক্ষী দিয়েছে, তারা এই মামলার যথার্থ তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করেছেন। তদন্তকারী কর্মকর্তা যে আদালতে সাক্ষ্য দিয়েছেন, তিনিও তার তদন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে যে তদন্ত করেছেন, যাদেরকে এই ঘটনার সঙ্গে যারা দেখেছেন বা যারা সংশ্লিষ্ট ছিলেন পেয়েছেন, সবাইকে এই মামলায় সাক্ষী হিসাবে এনেছেন, আলামত সংগ্রহ করেছেন এবং ডাক্তার এবং দোষ স্বীকার করে যিনি আসামি তার স্বীকৃতি জবাবদিহি দিয়েছেন সেই ম্যাজিস্ট্রেট সবাই আদালতে সাক্ষী দিয়ে সেই মামলাটি প্রমাণ করার জন্য তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমরা আশা করছি
এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে এবং আগামী দিন যেন এই দেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। আমরা আশা করছি যে এটা সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে এবং সুন্দর সুষ্ঠুভাবে এটা আমরা আশা করছি আগামী সপ্তাহে, যেহেতু শুক্র শনিবার বন্ধ, আগামী সপ্তাহের প্রথম দিকে এই মামলাটি রায় হবে ইনশাল্লাহ। আমরা আশা আসামি বলছে, আসামি জিজ্ঞেস করা হলো আপনার বক্তব্য আছে, আপনি কি বলবেন বলেন। বিকজ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসামি বলল যে আমার একটি সওয়াল আছে, আমি দোষী, আমাকে মাফ করে দেন। এবং তার স্ত্রীকে একই প্রশ্ন করা হয়েছিল, তার স্ত্রীও বলছে যে আমাকে মাফ করে দেন, আমি কিছু করিনি, আমাকে মাফ করে দেন। আসামিরা তাই সাধারণত বলে থাকে।